পাওয়া। ছোট ভাইয়ের শোয়ার ঘরের পাশ দিয়ে ডাইনিংয়ে জলের বোতলটা আনতে যাচ্ছিল গায়ত্রী। ইদানিং রাতে ঘুমের ঘরে প্রায় গলাটা শুকিয়ে যায়। কে জানে কেন, এই বয়সেই তো শরীরে হাজার রোগের উপদ্রব শুরু হয়েছে। জল নিয়ে ফেরার সময় ভাইয়ের ঘরের বাইরে হঠাৎ পা দুটো যেন আটকে গেল গায়ত্রীর। এই তো 6 মাস হলো বিয়ে হয়েছে ওদের। ঘরের ভেতর থেকে ভাইয়ের বউয়ের আদরে গলা কানে এলো ওর। নিজের ঘরে চলে যেতে গিয়েও যেন যেতে পারছে না ও। আচ্ছা, ওর জীবনটাও তো এরকম আদরে সোহাগে মাখামাখি হয়ে থাকবার কথা ছিল, কিন্তু সে সৌভাগ্য ওর এই জন্মে আর হলো কই। 2 ভাই, তাদের বউ, মা বাবা, এই নিয়েই তো গায়ত্রীর পরিবার। চাকরি করে ভালো, ভাইয়ের বউয়েরাও যথেষ্ট আদর যত্ন করে ননদকে। সারাদিন তো অফিস, তারপর ফিরে এসে মা বাবা ভাইয়ের বউদের নিয়ে কেটে যায় ওর সময়। ভাইয়েরা অফিস থেকে ফেরে একটু রাত করে। ভাইয়ের বউয়েরা তাদের একমাত্র ননদকে খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে। দুজনেই চাকরি করে, সংসারের সব দায়িত্ব তাই এখনও গায়ত্রীর মা বাবার উপরেই আছে। ভাই আর তাদের বউয়েরা নিজেদের সংসার খরচের টাকা পয়সা মা বাবার হাতেই তুলে দেয় মাসের প্রথমে। গায়ত্রী ও মা বাবার হাতে নিজের মাইনের বেশ কিছু অর্থ দিয়ে দেয় মাসের প্রথমে। গায়ত্রীর বাবা নিজেও তো ভালো চাকরি করতেন, আর সেই সুবাদে ভালো পেনশনও পান। সে অর্থে দেখতে গেলে কোথাও কোনো অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র সচ্ছলতা থাকলেই কি মনে শান্তি থাকে? বোধহয় না। আর সেটা বোধহয় গায়ত্রীর থেকে ভালো আর কেউ জানে না। কত রাত যে বিনিদ্রায় কেটে যায় তার হিসাব কি কেউ রেখেছে? সারাদিন কাজকর্মে, গল্পে, হাসি, আনন্দে কেটে গেলেও রাতের এই সময়টুকু যখন সবাই যে যার ঘরে নিজেদের মতো করে সময় কাটায়, তখন একা সঙ্গীহীন গায়ত্রী নিঃসঙ্গতার যন্ত্রণায় ছটফট করতে থাকে। সারা রাত অস্থিরতায় এপাশ ওপাশ করতে থাকে, গলা শুকিয়ে যায় বারবার। আজও তো বোতলের জল শেষ হয়ে গিয়েছিল বলেই ডাইনিং স্পেসে জল আনতে গিয়েছিল ও। আর ছোট ভাইয়ের ঘরটা যে ডাইনিংয়ের পাশে। গায়ত্রী তাড়াতাড়ি নিজের ঘরের দিকে পা বাড়ালো। ভাই বা ভাইয়ের বউ দেখলে কি ধারণা হবে ওদের ওর সম্পর্কে? ছি ছি, ভাবলেও খারাপ লাগছে ওর। অথচ ওর কি এই জীবন কাম্য ছিল? মা বাবা ঠিক বয়সে বিয়ে দিতে চেয়েছিল ওর, কিন্তু সমীরণের কাছ থেকে ধোঁকা খেয়ে ওর যেন বিয়ের সম্পর্ক, বিশ্বাস, এইসব কথাতে একটা ঘেন্না ধরে গিয়েছিল। সমীরণ যে ওকে ছেড়ে ওরই প্রিয় বান্ধবী শতনুকাকে বিয়ে করবে, সেটা গায়ত্রীর স্বপ্নেরও অতীত ছিল। কলেজে পড়বার সময় ওর পরিচয় হয় ওর থেকে 3 বছরের সিনিয়র সমীরণের। একে অপরকে ভালো লাগা থেকে ভালোবাসা, ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মাঝে সমীরণ চাইতো ওর সঙ্গে সময় কাটাতে একান্তে, কিন্তু গায়ত্রীর তখন অত সাহস ছিল না। বাড়িতে এই কথা বলে বেরোবে যে সে সমীরণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর তাই শতনুকার সাহায্য নিতে হয়েছিল ওকে সেই সময়। শতনুকাকে ওর বাড়ির সবাই চিনত, আর তাই ওর সঙ্গে কোথাও যাচ্ছে বললে বাড়িতে কেউ কোনো আপত্তি করবে না। সেই শুরু। তারপর থেকে যখনই সমীরণের সঙ্গে দেখা করতে যেত ও, সঙ্গে শতনুকাও থাকতো। 3 জনে একসঙ্গে কাছাকাছি কত জায়গায় যে যেত ওরা। সমীরণ চাকরি পাবার পর ওরা 3 জন যখন রেস্টুরেন্টে বসেছিল, গায়ত্রী সমীরণকে বলেছিল ওর বাড়িতে এবার বিয়ের জন্য এসে কথা বলতে। সমীরণ ঘাড় নেড়ে সম্মতিও জানিয়েছিল তাতে, কিন্তু তখনও তো ও গুণাক্ষরেও বুঝতে পারেনি যে ওই 2 জন সব থেকে কাছের বিশ্বাসযোগ্য মানুষই ওর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র রচনা করছে। সেদিন কলেজে ফেয়ারওয়েল ছিল ওদের। সবাই খুব সেজেগুজে এসেছিল ওরা। সমীরণের পছন্দের নীল রঙের শাড়িতে গায়ত্রী সেদিন নিজেকে সাজিয়েছিল, কারণ ফেয়ারওয়েলের অনুষ্ঠানের পর সমীরণের সঙ্গে আজ দেখাও করতে যাবার কথা আছে যে। শতনুকাকেও সেই মতো বলে রেখেছিল ও। কী আশ্চর্য, শতনুকাও আজ নীল রঙের শাড়ি পরে এসেছে। কলেজের অনুষ্ঠানের শেষে ওরা 2 জন সমীরণের বলে দেওয়া জায়গায় পৌঁছে গেল। সমীরণের হাতে একটা কিছু আছে প্যাকেটে। গায়ত্রী মনে মনে ভাবল হয়তো ওর জন্য কিছু উপহার নিয়ে এসেছে সমীরণ, কিন্তু ওর সেই ভুল অচিরেই ভেঙে গেল যখন সমীরণের হাতেও কোনো উপহার না, একটা বিয়ের কার্ড দেখতে পেল। কিন্তু সমীরণের বাড়িতে কার বিয়ে? সেরকম কেউই তো নেই ওর বাড়িতে যার বিয়ে উপলক্ষে সমীরণ ওকে কার্ড দিতে পারে। ও কিছু জানতে চাইবার আগেই সমীরণ ওকে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, প্লিজ ভুল বুঝো না আমাদের। কিসের ভুল? কার ভুল? কিছু তো গায়ত্রী বুঝতে পারছিল না। কার্ডটা হাতে নিয়ে ও খুলে যা দেখলো তাতে ওর মনে হচ্ছিল ও এক্ষুনি পড়ে যাবে। সমীরণ আর শতনুকার বিয়ের কার্ড এটা, আর ওকে নিমন্ত্রণ করছে সেই বিয়েতে সমীরণ।
গায়ত্রী আর দাঁড়িয়ে থাকতে পারেনি সেদিন। সমীরনের গালে সপাটে একটা চড় মেরেছিল ও, আর তারপর শতনুকার গালেও। এত বড় বিশ্বাসঘাতকতার জবাবে যদিও এই চড়টা খুবই সামান্য ছিল, কিন্তু আর কি বা করতে পারতো ও সেই মুহূর্তে দাঁড়িয়ে। যে বন্ধুকেও নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল, সে কি করে এতটা নিচে নামতে পারলো তা গায়ত্রীর বোধগম্য হচ্ছিল না। আর সমীরন, তার মতো বিশ্বাসঘাতককে গায়ত্রী এতদিন কি করে চিনতে পারেনি, সেটাই সে বুঝতে পারছিল না। না, এরপর আর গায়ত্রীর কখনো দেখা হয়নি ওদের সঙ্গে। বন্ধুদের কাছে শুনেছিল পরবর্তীতে ওরা নাকি বিয়ের পর ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল সমীরনের চাকরি সূত্রে। অবশ্য ওদের থাকা বা না থাকা নিয়ে গায়ত্রীর সে অর্থে কোনো মাথা ব্যথা আর ছিল না। সে তার জীবন থেকে ধুলোর মতো ঝেড়ে ফেলে দিয়েছিল এই দুজনের অস্তিত্বকে, আর নিজে হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধারার এক মানুষ, যার জীবনে মানুষের আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসার কোনো মূল্য আর ছিল না। যার জীবনের মূল লক্ষ্য ছিল এরপর নিজেকে প্রতিষ্ঠিত করা শুধু। বিয়ে, সম্পর্ক এইসবে সে আর নিজের জীবনকে সীমাবদ্ধ রাখতে চায়নি। আর তাই মা বাবার হাজার বলা সত্ত্বেও গায়ত্রী আর বিয়ে করতে চায়নি। বিয়ে করে নিজেকে কোনো রকমের বন্ধনে আবদ্ধ করতে চায়নি। নিজের জীবনটাকে তার নিজের কাজ আর পরিবারের মধ্যেই আবদ্ধ রাখতে চেয়েছে সে এরপর। কিন্তু আজ এত বছর পরও কোথাও যেন নিজেকে তার অসম্পূর্ণ বলেই মনে হয়। সেও তো আর 5টা মেয়ের মতোই কাজকর্ম, স্বামী, সংসার এসবের মধ্যেই নিজের সুখটাকে খুঁজে পেতে চেয়েছিল। কিন্তু সবার জীবনে বোধহয় সব সুখ সহ্য হয় না। গায়ত্রীর জীবনটাও অনেকটা সেরকমই হয়তো। সেদিন অফিস থেকে ফেরার পথে ছোট ভাইয়ের বউয়ের জন্মদিন উপলক্ষে তার জন্য কিছু উপহার কিনতে সামনের শপিং মলটায় গিয়েছিল গায়ত্রী। সঙ্গে অফিস কলিগ শ্রাবন্তীও ছিল। এটা ওটা দেখছিল ওরা ঘুরে ঘুরে। হঠাৎই ওর চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার দিকে। এই কবছরে চেহারার বেশ কিছু পরিবর্তন আসা সত্ত্বেও গায়ত্রীর কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে চিনতে এতটুকুও অসুবিধা হলো না। শতনুকাও ওর দিকে তাকিয়ে আছে। দেখেও না দেখার ভান করে গায়ত্রী এড়িয়ে যেতে চাইল শতনুকাকে, কিন্তু শতনুকা তো ওর দিকেই এগিয়ে আসছে মনে হচ্ছে। গায়ত্রী মনে মনে ভাবল যে গভীর ক্ষতটাকে সে এতদিন চাপা দিয়ে রেখেছে সযত্নে, তাকে দগদগে ঘায়ে পরিবর্তিত হতে দেবে না ও কিছুতে। আজ এত বছর পরে ও তাড়াতাড়ি লিফটের সামনে গিয়ে বাটন প্রেস করে দাঁড়ালো। কিন্তু এ কি, শতনুকাও তো ওর সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই শতনুকা ওকে বলল, গায়ত্রী, আমাকে একটু সময় দিবি? কয়েকটা কথা শুধু বলবো তোকে। আজ এত বছর পর গায়ত্রীর মনে শতনুকার প্রতি সেই অভিমান, ক্ষোভ হয়তো আর নেই, কিন্তু তাও কোথাও যেন একটা না বলা কষ্ট গায়ত্রীর গলার ভেতর আজও দলা পাকিয়ে আছে। কিন্তু ও সেটা কিছুতেই শতনুকাকে বুঝতে দেবে না এই মুহূর্তে। ও শতনুকার সঙ্গে গিয়ে শপিং মলের ভেতরে একটা ফুড প্লাজাতে বসলো। শ্রাবন্তীরও কিছু কাজ ছিল, ও তাই গায়ত্রীকে বলে বেরিয়ে গিয়েছিল। দুজনের জন্য 2টো কফির অর্ডার দিয়ে গায়ত্রী শতনুকার পাশে এসে বসলো। ও চুপ করেই ছিল, আজও কিছুই বলবে না। শতনুকা বলবে আরও শুনবে, এরকম ভাবেই নিজের মনকে প্রস্তুত করেছিল ও। হঠাৎই ওকে অবাক করে দিয়ে শতনুকা ওর থেকে জানতে চাইল, গায়ত্রী, তুই আজও ভালোবাসিস সমীরনকে, তাই না রে? আর সেজন্যই তুই আজও বিয়ে করিসনি। জানিস গায়ত্রী, সমীরনের সঙ্গে বিয়ের পর নিজেকে খুব গর্বিত মনে হয়েছিল সেদিন আমার। কোথাও যেন নিজেকে জয়ী বলেও মনে হয়েছিল। তোর কাছ থেকে কেড়ে নিয়ে সমীরনকে বিয়ে করেছিলাম যে, তোকে হারিয়ে দিয়ে সমীরনকে পেয়েছিলাম সেদিন। জয়ী তো নিজেকে মনে হবেই, কিন্তু আমার এই ধারণাটা যে কতটা ভুল তার প্রমাণ আমি 1 বছরের মধ্যেই পেয়েছিলাম। নতুন বিয়ের পর সমীরন আমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না। আসলে তখন তো সব কিছুই নতুন থাকে, তাই হয়তো ও আবেগে ভেসে গিয়েছিল কদিন আমার সাহচর্যে। কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই সমীরন কথায় কথায় তোর সঙ্গে আমার তুলনা করত। তুই কতটা বুদ্ধিমতী, তোর কতটা ধৈর্য, তোর কত গুণ। বিশ্বাস কর, নিজেকে অন্য কারোর সঙ্গে প্রতিনিয়ত তুলনা করা হলে যে কতটা অসহায় লাগে মনের দিক থেকে, তা তোকে বলে বোঝাতে পারবো না আমি। জানিস গায়ত্রী, তখন তোর ওপর মনে মনে খুব রাগ হতো আমার। মনে হতো তুই দূরে থেকেও আমাদের দুজনের মধ্যেই আছিস সর্বদা। ধীরে ধীরে নিজেকে সমীরনের জীবনে অযাচিত বলে মনে হচ্ছিল আমার। আর তারপর যখন আমার সন্তান জন্ম দেওয়াতে অপারগতার কথা ডাক্তার জানালো ওকে, সেদিন যেন ওর সমস্ত ধৈর্যেরই অবসান হয়েছিল। সেদিন ওইভাবে অপমানিত হবার পর আমিও আর থাকবো না সমীরনের সঙ্গে, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। জানিস গায়ত্রী, আসলে সমীরনের মতো ছেলেরা কখনো কারো স্বামী বা প্রেমিক হতে পারে না। এতক্ষণ শতনুকা সব কথা মন দিয়ে শুনছিল গায়ত্রী শুধু।
শতনুকাও ওর ভাবলেশীন মুখের অভিব্যক্তি দেখে অবাক হয়ে গেল। গায়ত্রী শতনুকার অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস? আমি কেন তোর জীবনের এত বড় ঘটনা শুনবার পরও এরকম নির্লিপ্ত আছি? আসলে কি জানিস তো শতনুকা, তুই বা তোরা, আমি সমীরণের কথাও বলছি, পুরনো যে অতীতটাকে এখনো বয়ে বেড়াচ্ছিস নিজেদের জীবনে দুঃস্বপ্নের মতো, আমি সেই অতীতের অস্তিত্বটাকে ওই দিন রেস্টুরেন্টে তোদের দুজনের সামনেই ধুলোর মতো ছেড়ে ফেলে দিয়ে চলে এসেছিলাম। আর যে জিনিস আমি একবার ফেলে দিই তার দিকে আর পেছন ফিরে তাকাই না রে। যাই হোক, ভালো থাকিস, আর আশা করি তুই তোর সব প্রশ্নের উত্তর এবার পেয়ে গেছিস। চলি রে, অনেক কাজ আছে। শতনুকাকে পেছনে ফেলে গায়ত্রী এগিয়ে যায়। সেদিন গায়ত্রী মনে মনে ভাবে, জীবনে চাওয়া পাওয়ার হিসাবটা হয়তো অতটাও সহজ না যতটা সে ভেবেছিল। এতদিন নিজেকে নিঃস্ব অসম্পূর্ণ এক নারী বলে মনে হয়েছিল তার। সে ভেবেছিল জীবনে সে কিছুই পায়নি, স্বামী, সংসার, সন্তান এসব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আজ শতনুকা সব পেয়েও তো তার থেকেও শতগুণ বেশি নিঃস্ব হয়ে গেছে। যে শতনুকা একদিন তার সব কিছু কেড়ে নিয়ে নিজেকে সুখী করতে গিয়েছিল, আজ সে সর্বহারা। নিজের জীবনের একটা আলাদা পরিচয়ও তো তৈরি করতে পারেনি সে। আর সমীরণের কথা তো ছেড়েই দিচ্ছে ও, তার তো কোনো মেরুদণ্ডই নেই বলে মনে করে গায়ত্রী। গায়ত্রী আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। ভাগ্যিস ওরকম মেরুদণ্ডহীন ছেলের পাল্লায় পড়েনিও সেদিন। না, এরপর থেকে আর কখনো গায়ত্রী জীবনের চাওয়া পাওয়ার হিসাব করতে যাবে না, কারণ জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির এই খেলায় সে আজ কোথাও না কোথাও পরিপূর্ণ নিজের জীবনে। অন্তত আজ শতনুকার সঙ্গে দেখা হবার পর থেকে ওর সেটাই মনে হচ্ছে। আজ অনেকদিন পর গায়ত্রীর দু চোখের পাতা নিজের অজান্তেই ভারী হয়ে এলো।